কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনি হয়তো অনেক মন্দিরে গিয়েছেন বা নাম শুনেছেন, সেখানে ঈশ্বরের আরাধনা, পূজা অর্চনা এসবই করা হয়। না, অবাক হওয়ার কিছু নেই। মন্দিরে পূজা অর্চনা হওয়াটাই স্বাভাবিক। তবে আপনি এমনও মন্দিরের নাম শুনেছেন সেখানে ভূতের বাস, বা বলতে পারেন প্রতিদিনই এখানে হাজারো ভূত প্রেতাত্মার ভিড় হয়। এছাড়া এমনও মন্দির আছে যা তৈরি হয়েছে বালি সিমেন্টবিহীন। আমরা জানি যত বড়ই বিল্ডিং বা ইমারত হোক না কেন, এসব তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল হলো বালি বা সিমেন্ট। তবে এমনও মন্দির আছে যা তৈরি করতে কোনো বালি সিমেন্টের ব্যবহার হয়নি। আজ আমরা সেই সব মন্দির সম্পর্কে জানব। তবে চলুন জানা যাক কয়েকটি বিস্ময়কর ও রহস্যময় মন্দিরের কাহিনী। নাম্বার 4, বৃহদেশ্বর মন্দির। ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে মিশে আছে মন্দির। শুধু ধর্মীয় গাম্ভীর্য নয়, স্থাপত্য শৈলী এবং দৃষ্টি নান্দিকতার দিক থেকে মন্দিরগুলি একটি বিশেষ দৃষ্টান্ত হয়ে রয়েছে। এর মধ্যে এমনই একটি মন্দির হলো তামিলনাড়ুর তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির। বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেন তামিল রাজা চোল 1003 থেকে 1010 খ্রিস্টাব্দ নাগাদ। চোল শাসনে এই মন্দির রাজেশ্বর মন্দির নামে পরিচিত ছিল। সমস্ত উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল এই মন্দির। মন্দিরের দেওয়ালে চোল রাজাদের আমলে নানা সুন্দর চিত্রকর্ম দেখা যায়। এছাড়া ভাস্কর্যের নানা ছবি লক্ষ্য করা যায়। তবে মারাঠাদের দখলের পর মন্দিরের কিছু পরিবর্তন আসে, যেমন তাদের আমলে দেওয়ালে কিছু সুন্দর ছবি বা ভাস্কর্য ফুটিয়ে তোলে। একইভাবে মন্দিরের নাম বদলে হয় বৃহদেশ্বর মন্দির। শিব ভক্তি ও তামিল সংস্কারকে বৃদ্ধির তাগিদে সবচেয়ে বড় ঈশ্বর দেবাদিদেব শিবের নামে মন্দিরের নাম হয় বৃহদেশ্বর মন্দির। এবার চলুন জানা যাক মন্দিরটির নির্মাণের কাহিনী। কোনো স্থাপত্য তৈরির আগে দরকার পড়ে তার ভিত। তবে জানলে অবাক হবেন, বৃহদেশ্বর মন্দিরটি ভিত ছাড়াই তৈরি করা হয়েছে। এমনকি মন্দিরটি তৈরি করা হয়েছে একের পর এক পাথরের ব্লক দিয়ে, যাকে পাজাল টেকনিক বলা হয়। পুরো মন্দিরটাই তৈরি করা হয়েছে 1,30,000 গ্রানাইট পাথর দিয়ে। তবে সবচেয়ে বিস্ময়কর হলো তাঞ্জাভুরের আশেপাশে 60 কিমির মধ্যেও কোনো পাহাড় নেই। আর সবচেয়ে চমকপ্রদ হলো 216 ফিট উপরে মন্দিরের শিখরে থাকা 80 টনের একটি গম্বুজ। সেই যুগে না ছিল ক্রেন, না ছিল উন্নত কোনো প্রযুক্তির সুবিধা। তবে কি করে এত বড় পাথর উপরে তোলা হলো? জানা যায় মন্দিরের শিখর থেকে একটি লম্বা রাস্তা করে কয়েকশো হাতি ঘোড়ার সাহায্যে এই পাথর অত উঁচুতে পৌঁছানো সম্ভব হয়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরে দুপুরে কোনো ছায়া দেখা যায়। বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটাই সত্যি। বলা হয় যে মন্দিরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বছরের কোনো সময়ই দুপুরবেলায় এখানে ছায়া পড়ে না। সময়ের সাথে সাথে পৃথিবীর অনেক ঐতিহ্যবাহী স্তম্ভ ভবিষ্যতে ছাপ সারলেও তামিলনাড়ুর তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির আজও একইভাবে আছে। এই মন্দিরে রয়েছে শিবের বাহন মন্দির, 12 ফুট উঁচু মূর্তি। এর পাশাপাশি মন্দিরের ছাদে রয়েছে নানা রঙিন তৈলচিত্র। এই মন্দির হলো পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দিরগুলির মধ্যে একটি। এজন্যই ইউনেস্কো বৃহদেশ্বর মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেন। নাম্বার 3, কৈলাস মন্দির। এখন যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা একের পর এক পাথর জুড়ে তৈরি করা হয়নি, বরং পুরো মন্দিরটায় তৈরি হয়েছে আস্ত এক পাহাড় কেটে। এই মন্দিরটা হলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় প্রসিদ্ধ ইলোরা গুহায় অবস্থিত কৈলাস মন্দির। এই মন্দির বানানোর জন্য প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টন ব্যাসাল্ট পাথর, যা সব থেকে মজবুত পাথরের মধ্যে একটি, এই পাথর ব্যবহার করা হয়েছে। পুরো মন্দিরটাই তৈরি করা হয়েছে কাট ইন মনোলিথ পদ্ধতিতে, অর্থাৎ বাইরের দিক থেকে ভেতরের দিকে পাথর কেটে। কৈলাস মন্দিরে শিবের নানা রূপের প্রতিচ্ছবির দেখা মেলে। এই মন্দিরের একদিকে রামায়ণ আর একদিকে মহাভারতের প্রতিচ্ছবির দেখা মেলে। ইতিহাস বলছে কৈলাস মন্দির বানানোর জন্য 18 বছর সময় লেগেছিল। প্রতিদিন যদি 12 ঘন্টা পর্যন্ত কাজ চলতো, তাহলে 18 বছরে 4 লক্ষ টন পাথর কেটে সরানো সহজ ব্যাপার নয়। প্রতি বছর 22,222 টন পাথর, মানে প্রতিদিন 60 টন বা প্রতি ঘন্টায় 5 টন পাথর কেটে সরানো হতো। এ থেকে বোঝা যায় আগেকার লোক কত পরিশ্রমী ছিল। শুধুমাত্র শ্রেণী হাতুড়ির সাহায্যে পুরো পাহাড় কেটে সৃষ্টি করেছে ঐতিহাসিক কলাকৃতি এবং ভাস্কর্যপূর্ণ কৈলাস মন্দির। আর একটি মজার বিষয় হলো এই মন্দিরের ছবি আপনারা হয়তো নিয়মিত দেখেন। কি বিশ্বাস হচ্ছে না? আপনারা যারা ভারতের আদিবাসী বা যারা ভারতের কারেন্সি দেখেছেন, তারা হয়তো 20 টাকার নোটটিও দেখেছেন। এই 20 টাকায় যে মন্দিরের ছবি অঙ্কিত, সেটি হলো আমাদের অজন্তা ইলোরার কৈলাস মন্দির। তবে আগে অনেক দেশি বিদেশি শক্তির প্রভাব এই মন্দিরের ওপর পড়লেও হাজারো বছর ধরে মহারাষ্ট্রের কৈলাস মন্দির নির্বিঘ্নে ভাস্কর্যপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। নাম্বার 2, কোণার্ক মন্দির। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পূজা অর্চনা? কি রহস্য লুকিয়ে রয়েছে সেখানে? চলুন জানা যাক। মন্দিরটা হলো কোণার্ক সূর্য মন্দির, আর এটি হলো কোণার্ক সূর্য মন্দিরের মূল কাঠামো। এই মন্দির ভারতের ওড়িশা রাজ্যের 35 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। কোণার্ক মন্দিরটি সৃষ্টির পরপরই দেশি বিদেশি নানা শক্তি দ্বারা আক্রান্ত হয়, ফলে মন্দিরটির ক্ষয় ও
শুরু হয়। এই সময় রাজা প্রথম নরসিংহদেব সূর্যদেবকে উৎসর্গ করা একটি বিশাল অলঙ্কৃত রথের আকারে পাথর কেটে তৈরি করান এই কোণার্ক সূর্য মন্দির। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মন্দিরের আশপাশ দিয়ে কোনো জাহাজ গেলে জাহাজগুলি মন্দিরের দিকে চলে আসবে। এর জন্য ব্রিটিশ নাবিকেরা এর নাম দেন ব্ল্যাক প্যাগোডা, আর পুরী মন্দিরের নাম দেন হোয়াইট প্যাগোডা। এর কারণ ছিল মন্দিরের চূড়ায় অবস্থিত 52 টনের একটি বিশাল চুম্বক। পরে অবশ্য বৈদেশিক শক্তি এই বিশাল চুম্বককে নষ্ট করে দেয়। এই মন্দির নিয়ে আরও একটি কথা প্রচলিত আছে, এই মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না। এর কারণ জানতে হলে চলুন যাওয়া যাক ইতিহাসের গভীরের দিকে। মন্দিরের প্রতিষ্ঠাতা প্রথম নরসিংহদেব কোণার্ক মন্দিরের নির্মাণে একটি আজব শর্ত দেন। মন্দিরটি নির্মাণ করতে 1200 জন শ্রমিকের 12 বছরের সময় দেন। আরও তিনি বলেন এই শ্রমিকের সংখ্যা বাড়লেও হবে না আর কমলেও হবে, আর 12 বছরের মধ্যেই মন্দিরের কাজ সমাপ্ত করতে হবে, না হলে সব শ্রমিকের প্রাণদণ্ড হবে। এই শ্রমিকের মধ্যে একটি শ্রমিকের স্ত্রী গর্ভবতী ছিল, আর মন্দির শুরুর পরপরই তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এই খবর সেই শ্রমিক জানতে পারলেও রাজার কঠোর নিয়ম মনে হতেই সে সাহস পায় না। এরপর যখন মন্দির তৈরির কাজ শেষ হতে থাকে তখনই সেই ছেলে পিতার খোঁজে সেই মন্দিরে যায়, আর পিতাকে দেখে তার আনন্দের সীমা থাকে না। সে সিদ্ধান্ত নেয় মন্দিরের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত সে বাবার সঙ্গেই থাকবে। আর ইতিমধ্যে যখন মন্দিরের কাজ শেষ হয় তখন লোকসংখ্যা হিসেব করে দেখা যায় লোকসংখ্যা আছে 1201 জন। তখনই রাজা কঠোর সিদ্ধান্তটি বলে, আর সেই শ্রমিকের পুত্র 1200 জন শ্রমিককে বাঁচানোর জন্য মন্দিরের শিখর থেকে লাফিয়ে আত্মহত্যা করে। আর তখন থেকেই মন্দিরের কোনো পূজা অর্চনা হয় না। আর লোকমুখে কথিত আছে রাত্রে এই মন্দির দিয়ে চিৎকারের শব্দ ভেসে আছে। তবে এই কাহিনী কতটা সত্য এ বিষয়ে কিছু জানা যায়। নাম্বার 1, মেহেন্দিপুর বালাজি মন্দির। এখন যে মন্দিরটা দেখছেন এই মন্দির ভূতের পাড়া নামে পরিচিত। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 109 কিমি দূরে করৌলি এবং দৌসা জেলার সীমান্তে অবস্থিত এই মেহেন্দিপুর বালাজি মন্দির। এখানে বেশিরভাগ ভক্তের ভিড় হয় ভূত তাড়ানোর জন্য। যখন অন্য কোথাও গিয়ে ভূত তাড়াতে পারে না তখনই ভূতে ধরা সেই মানুষদের নিয়ে আসা হয় এই মন্দিরে। ভক্তদের বিশ্বাস এখানে এলে ভূত পালাবেই। তবে এখানে ভূত তাড়ানোর প্রক্রিয়া দেখলে আপনি শিউরে উঠবেন। যাকে ভূতে ধরেছে তাকে ফুটন্ত পেটায় জলে ডুবিয়ে দেওয়া হয়, কখনো তাকে ঘরের ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়, কখনো আবার চেন দিয়ে দেয়ালের সাথে বেঁধে রাখা হয়। যেসব পুরোহিতরা এইসব কাজকর্ম করেন তাদের কঠোর বিশ্বাস এইসবের জন্যই নাকি ভূত পালিয়ে যায়। এই মন্দিরের নিয়ম আছে যে মন্দির থেকে কোনো প্রসাদ মন্দির সীমানার বাইরে নিয়ে যাওয়া যাবে না। আবার ভূত ছেড়ে গেলে মন্দিরকে পেছনে রেখে মন্দির ত্যাগ করতে হবে, কেননা পেছনে ফিরে দেখলে সেই ভূত তাকে আবার ধরে ফেলবে। এই মন্দিরের রহস্য উন্মোচনের জন্য জার্মানির বেশ কয়েকজন বিজ্ঞানী এবং বেশ কিছু মনোবিদরা এই মন্দির নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে, তবে শেষ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই মন্দিরের রহস্যই থেকে গেছে। এই জন্যই বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।